শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। অবিভক্ত বাংলাদেশের নদিয়া জেলার চুয়াডাঙ্গাতে 1855 সালে জন্ম হয় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের। তিনি প্রায় 33 বছর ধরে কলকাতা পুলিশের ডিটেকটিভ হিসেবে কাজ করেন। তিনি কলকাতার অনেক রহস্যময় মামলা সমাধান করেছেন। রহস্য সমাধানে তার অসামান্য প্রতিভার জন্য ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। তাঁর সেসব জটিল কিছু মামলার মধ্যে থেকে প্রায় 300-র কাছাকাছি রহস্যের বিবরণ স্থান পেয়েছে তার লেখা বই দারোগার দপ্তরে। আজ গল্পস্বল্পতে শুনবেন রায় বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প জাল চেক। গল্প পাঠে সোমক, সুদীপ্ত, অর্পণ, উজ্জ্বল, অরিজিৎ, অমরজিৎ এবং অর্ণব। গল্পের সূত্রধর অপরূপা। শুরু হচ্ছে জাল চেক। মানুষের মন কিছুতেই সন্তুষ্ট হয় না। প্রচন্ড গরমে, রোদের তাপে জল জল করে কেউ চিৎকার করছে, কিন্তু এদিকে বৃষ্টি হয় না। আকাশে মেঘ নেই, যেন কোনোদিনও বৃষ্টি হবে না। আবার যখন বৃষ্টি এলো, আকাশে মেঘ করলো, তখন কি মানুষ সন্তুষ্ট হয়, তৃপ্তি লাভ করে? আগে যেমন ছিল পরেও তেমনই থাকে। তখন বলে রোজ রোজ বৃষ্টি ভালো লাগে না, শীত আসলে বাঁচা যায়। আবার যখন শীত এলো তখন সেই বলে এই হাড় ভাঙা শীতে কেমন করে বাঁচবো, তাঁত সয় তো বাত সয় না। তাই বলছিলাম আর কি, মানুষের মন কিছুতেই তৃপ্তি পায় না। আশ্বিন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেছে, কিন্তু গ্রীষ্মের কি ভয়ঙ্কর প্রাদুর্ভাব। মাঝে মাঝে প্রায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাতেও গরম কমছিল না। একে সেই ভয়ঙ্কর গরম, তার উপর ঘন্টায় 3-4 বার বৃষ্টি। কাজেই আমার মন খুব একটা ভালো ছিল না। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেলা 8টার সময় বৃষ্টি ধরে গেল বটে, কিন্তু আকাশে কালো মেঘ, বাতাসের নামগন্ধ নেই, ভয়ঙ্কর গুমট। তার সঙ্গে শরীরে প্রচণ্ড ঘাম। বিরক্ত হয়ে অফিসে গিয়ে ঢুকলাম। গরমের জন্য আগের অনেক কাজ বাকি ছিল। বিরক্তির সঙ্গে সেই সব কাজ শুরু করলাম। একটা ভয়ঙ্কর ঝামেলার অনুসন্ধানে গিয়েছিলাম, সেই ব্যাপারেই লিখছিলাম নোটস। এইভাবে বেলা 10টা বেজে গেল। আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে এলো। সঙ্গে সঙ্গে সূর্য উঠল। একটু যেন স্বস্তি পেলাম। খাওয়া দাওয়া শেষ করে 11টার আগেই আবার অফিসে গিয়ে বসলাম। এই সময় টেলিফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি গিয়ে টেলিফোনটা ধরলাম। শুনলাম সাহেবের জরুরি কাজ, আমাকে তখনই যেতে হবে। সাহেবের ঘরে গিয়ে দেখলাম আরও 2জন সাহেব বসে আছে। দুজনের মধ্যে একজন পরিচিত, কোন এক ব্যাংকের ম্যানেজার হেনরি ম্যাকলিন। আরেকজন সম্পূর্ণ অপরিচিত। আমাকে দেখেই সাহেব আমাকে বললেন, হ্যালো, ব্যাংকে কতগুলি জাল নোট বার হয়েছে, তোমাকে এখনই তা সন্ধানে যেতে হবে। আমি কোনো উত্তর দিলাম না দেখে তিনি আবার বললেন, ব্যাংকের ম্যানেজার ম্যাকলিন সাহেবকে তুমি বেশ জানো, ওর সঙ্গে তোমার পরিচয় আছে, isn't it? আমি সম্মতিসূচক উত্তর দিলাম। সাহেব তখন আরেকজনকে দেখিয়ে বললেন, এর নাম হচ্ছে জোন্স। ব্যাংকে এর নামে অনেক টাকা জমা আছে। রিসেন্টলি উনি জানতে পেরেছেন যে ব্যাংকের হিসেব আর ওনার নিজের হিসেবে প্রায় লাখ টাকার গোলমাল রয়েছে। হিসেবের ভুল হয়েছে মনে করে ইনি ব্যাংকে এসেছিলেন, তো ব্যাংকের খাতাপত্র দেখে জানতে পারলেন যে হিসাবে কোনো ভুল নাই। তার নামে কতগুলি জাল চেক ভাঙানো হয়েছে, যেগুলি ব্যাংকে আছে। তোমার দেখার দরকার হলে সেখানে গিয়ে দেখে আসতে পারো।
সাহেবের থেকে বিদায় নিয়ে ব্যাংকের ম্যানেজার আর জোন্স সাহেবকে সঙ্গে করে ব্যাংকে গেলাম। ম্যানেজার সাহেবের গাড়ি বাইরেই অপেক্ষা করছিল। 15 মিনিটের মধ্যেই আমরা ব্যাংকে পৌঁছে গেলাম। যে খাতায় জোন্স সাহেবের হিসেব ছিল সেটা নিয়ে আসতে বললাম। নিয়ে আসা হলো। হিসেবটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। জোন্স সাহেবের নিজের হিসেবে তার নামে 3,10,000 টাকা জমা থাকা উচিত, কিন্তু ব্যাংকের খাতায় দেখলাম তার নামে মোট 2,30,000 টাকা মাত্র রয়েছে। 80,000 টাকার একটা গন্ডগোল। আমি তখন জোন্স সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি এই ব্যাংকের নামে শেষ চেক কবে দিয়েছিলেন? প্রায় 2 মাস আগে। কত টাকার? 50,000। কার নামে চেক কেটেছিলেন? লরেন্স কোম্পানির নামে। তারপর তো দেখছি আরো 3টে চেক ভাঙানো হয়েছে, 2টো 30,000 করে, একটা 20,000। এই 80,000 টাকারই গোলমাল। আপনার ঠিক মনে আছে যে শেষ 3টে চেকে আপনার সিগনেচার ছিল না? না, সেই সই 3টি জাল। চেকের নাম্বার দেখলে আপনি বুঝতে পারবেন। শেষ 3খানা চেকের যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের চেক এখনো আমার কাছে আছে। যদি প্রয়োজন হয় আমার অফিসে চলুন, দেখিয়ে দেব। আমি হেসে বললাম, আরে না না, আপনার কথায় আমি অবিশ্বাস করছি না। যদি ভবিষ্যতে দরকার হয় দেখে আসব, এখন দেখার বিশেষ প্রয়োজন নেই। এই বলে আমি ম্যানেজার সাহেবের দিকে তাকালাম। জিজ্ঞাসা করলাম, জোন্স সাহেবের হিসেব কার হাতে থাকে? তিনি কেমন লোক? ম্যাকলিন সাহেব খুব গম্ভীরভাবে বললেন, রণেন্দ্রনাথ মিত্র নামে একজন ভদ্র বাঙালির হাতে জোন্স সাহেবের হিসেব। যত দেখা যায় তাতে তাকে তো সৎ বলেই মনে হয়। তা তিনি কোথায়? একবার আসতে বলুন এখানে। তিনি তো আজকে অফিসে আসেননি, শরীর অসুস্থ বলে 3 দিনেকের ছুটি নিয়েছেন। আজ কি জোন্স সাহেবের ব্যাংকে আসার কথা ছিল? কই না তো, আমি তো তা জানতাম না। রণেন্দ্রবাবুর পরিচিত কোনো লোক এখানে চাকরি করেন কি? আমার জানা নেই। রণেন্দ্রর চিঠিটা কে দিয়ে গেল? চিঠিটা বাই পোস্ট এসেছিল। আমি তখন জোন্সকে আবার জিজ্ঞেস করলাম, আজ যে আপনি ব্যাংকে আসবেন এ কথা কাউকে বলেছিলেন? কেউ কি জানতো যে আপনি আজ এখানে খোঁজ খবর নিতে আসবেন? No? আসবো কিনা আমি নিজে জানতাম না, অন্য কোথা থেকে জানবে? সে কি? গতকাল রাত 9টা নাগাদ হিসাব মিলাতে গিয়ে দেখি যে প্রায় লাখ টাকার গোলমাল আছে। আজ সকালে এসেছি। আচ্ছা, কেমন করে জানতে পারলেন যে হিসেবে লক্ষ টাকার গোলমাল রয়েছে? ব্যাংকের হিসেব পেলেন কোথায়? আমার নামে কত টাকা জমা আছে জানতে ইচ্ছে করে পরশু ব্যাংকে একটা চিঠি লিখেছিলাম। কাল সন্ধ্যের পর সেই প্রশ্নের উত্তর পাই। ওই চিঠিতে সই টাকার ছিল? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লরেন্সের সই ছিল। যে 3টে চেক জাল বলে সন্দেহ হয়েছিল আমি সেইগুলি দেখতে চাইলাম। ম্যাকলিন সাহেব তখনই একজন কেরানিকে চেক 3টে আনতে আদেশ করলেন। চেক 3টি পেয়েই আমি জোন্স সাহেবের সঙ্গে সেই চেকগুলির সই মিলিয়ে দেখলাম। সইগুলি একই রকম, কোথাও কোনো তারতম্য নেই। অন্যান্য চেকগুলিতে তিনি যেমন সই করেছিলেন এইগুলিতেও একই রকম সই রয়েছে, কোনো পার্থক্য দেখতে পেলাম না। ম্যানেজার ম্যাকলিন সাহেবকে জিজ্ঞাসা করে জানলাম যে কেরানির সাথে জোন্স সাহেবের হিসেবের কোনো সম্পর্ক আছে তাদের সকলেই উপস্থিত, কেবল রণেন্দ্রবাবুই অনুপস্থিত। সুতরাং তার ওপরেই প্রথম সন্দেহ হল। আমি তখন সাহেবের কাছ থেকে রণেন্দ্রর বাড়ির সন্ধান জেনে জোন্স সাহেবকে আশ্বাস দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। রণেন্দ্রনাথের বাড়ি হাবড়ায়। ব্যাংক থেকে বের হয়ে একটা গাড়ি ভাড়া করলাম আর হাবড়ায় গেলাম। রণেন্দ্র বড় লোকের সন্তান। খোঁজ নিয়ে জানতে পারলাম ওনার বাবার নাম গোপালচন্দ্র মিত্র,
একসময় তিনি হাইকোর্টের একজন খুব বড় উকিল ছিলেন। সুতরাং রণেন্দ্রনাথের বাড়ি খুঁজে পেতে আমার কোনো কষ্ট হলো না। 4 বছর হলো রণেন্দ্রনাথের পিতা মারা গেছেন। তার আর কোনো ভাই বা বোন ছিল না। তিনি এখন বাড়ির কর্তা। বাড়িগুলো বেশ বড়, দোতলা, লোকজনও অনেক। রণেন্দ্রের একটি ছেলে আর একটি মেয়ে রয়েছে। বাড়িতে ঢুকতেই একজন কাজের লোক জিজ্ঞেস করল, আগে কাকে খুঁজছেন মশাই? আমি গম্ভীরভাবে বললাম, রণেন্দ্রবাবুর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন। আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি। খুব জরুরি কাজ, ডেকে দাও তাড়াতাড়ি। কাজের লোক জানালো, আগে তিনি তো আজকে সকালবেলায় দেশে গিয়েছেন, 2-3 দিনের মধ্যেই ফিরে আসবেন। দেশে গেছেন? তা সেটা কোথায়? ওই দেবীপুর, বর্ধমান স্টেশন থেকে 5 মাইল মতো দূরে। সেখানে না গেলে কি দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই? আগে না মশাই। তোমার কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কাল তিনি অফিসে গিয়েছিলেন, কেউ তাকে অসুস্থ দেখেনি। আজ তিনি অফিসের ম্যানেজারের কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছেন যে তিনি অসুস্থ। আবার তুমি এদিকে বলছো তিনি দেশে গেছেন। কোন কথা বিশ্বাস করব? আমি তো জানি তিনি দেশেই গেছেন। এই তো গতকাল রাত্রিবেলা থেকে তার জ্বর মতো লাগছিল আর কি। তা কি জন্য দেশে গিয়েছেন জানো কিছু? আগে না বাবু, আমরা চাকর বাকর মানুষ, বাবুর কোথায় কি দরকার আমরা কি করে জানবো বলুন? রণেন্দ্রবাবুর পরিবার কোথায়? তিনিও তো তার সঙ্গে গেছেন। ওই কাজের লোকটি আমার প্রশ্নের যেমন ভাবে উত্তর দিল, তাতে তার উপর কোনো সন্দেহ হলো না। আমার বিশ্বাস হলো যে রণেন্দ্রবাবু দেশেই পালিয়েছেন। যখন অফিসের আর সব কেরানিরা উপস্থিত আছেন, তখন তার উপর সন্দেহ হওয়ার কথা। কিন্তু তিনি আদৌ দোষী কিনা সে কথা জানতে পারিনি। কেবল সন্দেহ করেই রণেন্দ্রবাবুর সন্ধান করছিলাম। অন্য কেরানিরা ছিল বলেই যে তারা নির্দোষ সেটা বলা যায় না। হয়তো তাদের মধ্যেই প্রকৃত অপরাধী আছে। এসব চিন্তা করে আমি রণেন্দ্রের বাড়ি থেকে বের হয়ে এলাম। মনে করলাম একবার ব্যাংকে গিয়ে ম্যাকলিন সাহেবকে অন্য কেরানিদের ওপর নজর রাখতে অনুরোধ করব। এই কথা ভেবে আমি ফিরে আসছি, এমন সময় শ্যামলাল বাবুর সঙ্গে আমার দেখা হলো। শ্যামলাল বাবু আমার বিশেষ পরিচিত বন্ধু, হাবড়া কোর্টের একজন উকিল। শ্যামলালের সঙ্গে আমার যখন দেখা হলো তখন বেলা প্রায় 1টা। সেদিন তিনি একটা খুব পুরনো মামলায় জিতে প্রায় 100 টাকা পেয়েছিলেন। সেই আনন্দে আর সেদিন কোনো কাজ না থাকায় তিনি যখন সকাল সকাল বাড়ি ফিরছিলেন, সেই সময় তার সাথে আমার দেখা হয়। আমাকে অনেক দিন পর দেখে শ্যামলাল খুব খুশি হলেন। হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, আরে বাবুজি এদিকে, তা কি মনে করে? আমিও হাসতে হাসতে উত্তর করলাম, কাজ না থাকলে বেলা দুপুরের পর কলকাতা ছেড়ে হাবড়া কেন আসবো? তোমার সংবাদ ভালো তো? হ্যাঁ ভাই, আপাতত সব ভালো। তা এখানে কোথায় এসেছিলে? এই তোমারই প্রতিবেশী রণেন্দ্রবাবুর বাড়ি। যদি এত দূরেই এসেছো, তবে আমার বাড়িতে একবার পায়ের ধুলো পড়বে না? নাও চলো ভাই, চলো 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 চলো। এর আগে আর একবার শ্যামলালের বাড়ি এসেছিলাম, কিন্তু সে অনেক দিনের কথা। শ্যামলালের বাড়িটা খুব একটা ছোট নয়, দোতলা, বাইরে একটা ছোটখাটো উঠোন। বাড়িতে ঢুকেই ছেলেদের চিৎকার চেঁচেমেচি কানে এলো। দেখলাম 4-5টা ছোট ছোট ছেলে মেয়ে সেই উঠোনে খেলা করছে। আমরা সেখানে যাওয়ার পরপরই ওদের চিৎকার চেঁচেমেচি থেমে গেল। কে যে কোথায় পালালো বুঝতে পারলাম না। শ্যামলাল বাড়ির একজন চাকরকে বৈঠকখানা খুলে দিতে বললেন। ঘর খোলা হলে আমরা ভেতরে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। কিছুক্ষণ পর সেই ভৃত্য তামাক সেজে আনলো। তামাক খেতে খেতে শ্যামলাল আমাকে জিজ্ঞেস করলেন, তা রণেন্দ্রবাবুর বাড়িতে এসেছিলে? আমি উত্তর করলাম, হ্যাঁ ভাই,
তিনি যেখানে কাজ করেন সেখানে অনেক টাকার গোলমাল হয়েছে। তার সন্ধানের ভার আমার হাতে পড়েছে, তাই একবার রণেন্দ্রের বাড়িতে এসেছিলাম। কেন, তিনি আজ অফিসে যাননি? না ভাই, সেই জন্যই তো তাঁর ওপর সন্দেহ হয়েছে। ও, তা তিনি বাড়িতে আছেন? না, শুনলাম দেশে গেছে। যে ভৃত্য তামাক এনে দিল সে আমার কথায় হেসে ফেলল। আমি তার হাসির কোনো কারণ দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, কেন হে, আমার কথায় হাসছো কেন, ব্যাপারটা কি? সে কাজের লোকটি সে কথার কোনো উত্তর দিল না। বলল, না মশাই, আমি আপনার কথায় হাসিনি। শ্যামবাবু সেই কাজের লোকের দিকে কটমট করে তাকালেন। পরে বললেন, দেখ রাম, যদি কিছু জানিস তো বল। এই বাবুকে তুই চিনিস নে, ইনি হলেন পুলিশের ইন্সপেক্টর, বুঝিস? আরে শেষে কি মারা পড়বি? রণেন্দ্রবাবুর চাকরের সাথে তোর আলাপ আছে এটা আমি জানি। যদি তার মুখ থেকে কিছু শুনে থাকিস সেটা বল, তোর ভালো হবে। শ্যামবাবুর কথায় আমিও সায় দিলাম। বললাম, হ্যাঁ বাবু, তোমার মালিক যা বলছেন তা সম্পূর্ণ সত্য। যদি কিছু জেনে থাকো বলো, আমি এখনই তোমায় পুরস্কার দেব। আমাদের দুজনের কথায় সেই কাজের লোকের মনটা খুলে গেল। সে বলল, রণেন্দ্রবাবু রেঙ্গুন যাবে বলে জাহাজে উঠেছেন, তার সঙ্গে একজন চাকরও আছে। তা কে তোমায় কথা বলল? সেই চাকরের ভাই। সে থাকে কোথায়? কেন, রণেন্দ্রবাবুর বাড়িতে। তারা দুই ভাই তো সেখানে কাজ করে। রণেন্দ্রবাবুর বাড়িতে কজন চাকর আছে জানো? হ্যাঁ আগে জানি বই কি, ওই দুই ভাই ছাড়া আর কোনো চাকর নেই, তবে একজন দাসী আছে বটে। চাকর দুজন কি দুই ভাই? হ্যাঁ, সহোদর নয় স্যার, যমজ ভাই। আর দুজনের আকৃতিতেও বেশ মিল আছে। আজ হলো গিয়ে বুধবার, বার্মা মেলের দিন। জাহাজ তো কলকাতা থেকে আজই ছাড়বে। আগে হ্যাঁ, আমিও তাই শুনেছি, বেলা 3টের সময় জাহাজ ছাড়বে। বেলা তখন 1:30 বেজে গেছে, আর 1.5 ঘন্টা পরেই জাহাজ ছাড়বে। এই ভেবে সেখানে আর দেরি করলাম না। শ্যামবাবুকে গোপনে সব কথা বলে সেখান থেকে বেরিয়ে এলাম আর খুব তাড়াতাড়ি থানায় ফিরে আসলাম। পরে সাহেবকে সমস্ত কথা বলে টিকিট কেটে তখনই রেঙ্গুনে যাওয়ার জাহাজে চড়ে বসলাম। জাহাজটা বেশ বড়, এর আগেই সেখানে অনেকে পৌঁছে গিয়েছিল। আমি যখন জাহাজে উঠলাম তখন বেলা 2:30। জাহাজ ছাড়তে তখনও 0.5 ঘন্টা দেরি। ভাবলাম যদি কোনোভাবে এই 0.5 ঘন্টার মধ্যে রণেন্দ্রনাথকে বের করতে পারি তাহলে আর আমাকে রেঙ্গুন যেতে হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করেও রণেন্দ্রনাথের কোনো সন্ধান পেলাম না। জাহাজে সব মিলিয়ে প্রায় 50 জন বাঙালি, সকলেই প্রায় একটা কেবিন ভাড়া নিয়েছিল। জাহাজ ছাড়ার আগে সকলেই জাহাজের পাটাতনের ওপর এসে দাঁড়ালো। আমি সকলকেই ভালো করে দেখলাম, কিন্তু রণেন্দ্রবাবুর কোনো ফটো না থাকায় আমি তার সন্ধান পেলাম না। রণেন্দ্রর বাড়িতে যে চাকর আমার সঙ্গে কথা বলেছিল তার মতো কোনো লোকও তখন দেখতে পেলাম না। এইভাবে 0.5 ঘন্টা কেটে গেল। জাহাজের নোঙর তোলা হলো, চারদিকের বাঁধন খুলে দেওয়া হলো। অবশেষে ভয়ানক গর্জন করতে করতে জাহাজ বেগে রেঙ্গুনের দিকে এগিয়ে চলল। কিন্তু ব্যাংকের যে লোকেরা আমার সঙ্গে যাওয়ার কথা ছিল তখনও পর্যন্ত তিনি এসে উপস্থিত হতে পারলেন না। যতক্ষণ আলো ছিল, যতক্ষণ দূরের বস্তু দেখা যাচ্ছিল, ততক্ষণ আরোহীরা জাহাজের পাটাতন থেকে নড়ল না। ক্রমে যখন সন্ধ্যা নামল, চারিদিক অন্ধকার হয়ে গেল, জাহাজের আলো জ্বলে উঠল, তখন একে একে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সকলেই যে যার কামরায় চলে গেল। সে রাতে আর কিছুই হলো না।
আমিও আমার কেবিনে গিয়ে রাতটা কোনো রকমে পার করলাম। পরদিন সকালে ঘুম ভাঙল, দেখলাম যাত্রীদের অনেকেই বমি করছে। প্রায় কেউই কামরা ছেড়ে বের হতে পারেনি। কলকাতা থেকে রেঙ্গুন যেতে সাধারণত 4 দিন লাগে, কিন্তু যদি ঝড় হয় তাহলে 6 দিনেও যাওয়া যায় না। এ কদিনেই যাত্রীদের মধ্যে পরস্পরের মধ্যে বেশ আলাপ পরিচয় হয়ে যায়। সেদিন বিকেলে আমি জাহাজের উপরের পাটাতনে বসে সকলকে লক্ষ্য করছি। এমন সময় একজন ভদ্রলোক আমার কাছে এসে বসে পড়লেন। তখন বেলা প্রায় 5টা। সূর্য ডুব্বু ডুব্বু করছে। আকাশে অদ্ভুত সুন্দর রং খেলে গেছে। হালকা বাতাস বইছে। শরীরটা পুরো স্নিগ্ধ হয়ে গেল। প্রকৃতির সেই অপরূপ শোভা দেখতে দেখতে মনে মনে রোমাঞ্চিত হলাম। যে কাজে এসেছিলাম তাই যেন ভুলে গেলাম। এক মনে এই অসাধারণ সৌন্দর্যের গুণকীর্তন করতে লাগলাম। সেই যুবকের বয়স 20 বছরের বেশি হবে না, কিন্তু দেখা মাত্র মনে হলো তার বয়স 30-এর বেশি। গৌরবর্ণ, দোহারা, নাতি দীর্ঘ, নাতি খর্ব, মুখশ্রী বেশ সুন্দর। দেখলেই বড় ঘরের সন্তান বলে মনে হয়। জাহাজে কোনো পরিচিত লোক না থাকায় আমার বেশ একটু অস্বস্তি হচ্ছিল। ভদ্রলোকটিকে আমার দিকে তাকাতে দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? রেঙ্গুনেই যাচ্ছেন? আমার কথায় তিনি একটু উৎসাহিত হলেন। বললেন, হ্যাঁ মশাই, রেঙ্গুনেই যাচ্ছি। আমার নাম খগেন্দ্রনাথ চক্রবর্তী। কলকাতা থেকে আসছেন? আগে হ্যাঁ, কলুটোলায় আমার বাড়ি। রেঙ্গুনে আপনার কোনো আত্মীয় আছে নাকি? না না, আত্মীয় কোথায় পাবো। তবে কি জন্য সেখানে যাচ্ছেন? ডাক্তারি করতে। আপনি ডাক্তার? হ্যাঁ, আমি একজন হোমিওপ্যাথ। কলকাতায় তো আমার মতো অনেকেই আছে, মানে তাদেরই অন্য জোটা দায়। আর আমি সবে পাশ করেছি, এখন আমায় কে বিশ্বাস করে ডাকবে? তাই কলকাতা ছেড়ে দূর দেশে যাচ্ছি। শুনেছি যে রেঙ্গুনে ভালো ডাক্তার নেই। আপনার সঙ্গে আর কেউ আছে? না মশাই, আমার সঙ্গী কেউ নেই, কিন্তু এখানে এসে আমি একটা বিপদে পড়েছি। আমার ঘরের ঠিক পাশে একজন অসুস্থ বৃদ্ধের ঘর। তো বৃদ্ধ প্রায় ঘরের ভেতরই থাকে, এক-আধবার বের হয় মাত্র। বৃদ্ধের নানা রকম রোগ রয়েছে, ওই আমাকেই ওনাকে দেখতে হচ্ছে আর কি। তিনি কি একাই জাহাজে এসেছেন? না, একজন চাকর তার সঙ্গে আছে, কিন্তু সে সবসময় তার ভয়ে একদম কাবু হয়ে আছে। সাহস করে একা তার ঘরের ভেতর যেতে পারে না। কাল বিকেলে বৃদ্ধ নাকি তাকে একটা তেলের বোতল ছুঁড়ে মেরেছিল। তো সেই চাকর আর তার ভয়ে তারপর থেকে তার কাছে যাচ্ছেই না। তা ওই বৃদ্ধের খাবার দাবারের ব্যবস্থা কি হয়েছে? তিনি যে রোগে ভুগছেন সেটাতে তো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। তো মানে এই ধরনের বয়স্ক লোকেদের যেরকম রোগ হয় আর কি, তারও সেই রকমই রোগ। সুতরাং ওই ভাত ডালই খাচ্ছেন উনি আর কি। কিন্তু জাহাজের ব্রাহ্মণের কাছ থেকে তো তার খাবার আসে না, সেই কাজও তাই আমায় করতে হয়। শুনলাম ওই বৃদ্ধ নাকি তাকেও মারতে গিয়েছিল। কি দুর্ভাগ্যক্রমে আমি বৃদ্ধকে ওষুধ দিয়েছিলাম, এই আমার অপরাধ। যাই হোক, তো সেই থেকে আমি ছাড়া অন্য কেউ তার সেবা করলে তিনি খুব বিরক্ত হয়ে যান আর রেগেও যান। কখনো কখনো গায়ে হাত তুলতেও চেষ্টা করেন আর কি। এইভাবে কথায় কথায় বেশ রাত হয়ে গেল। আমি আমার কেবিনে ঢুকে পড়লাম। পরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করতে লাগলাম। আমি নিজেই আমার খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম। বেশ কিছু ফলমূল, মুরগি, চিড়ে, জমাট দুধ, এইসব খাবার জিনিস আমি সঙ্গে নিয়েছিলাম। পরদিন বেলা প্রায় 8টার পর ঘুম ভাঙল। ঘুম ভেঙে যখন বিছানার ওপর উঠে বসলাম, বাইরে তাকিয়ে মনে হলো তখনও ভোর কাটেনি। কিন্তু বাস্তবে কিন্তু তা নয়।
আকাশ ভয়ানক কালো হয়ে আছে, বাতাসের নাম মাত্র নেই, সমুদ্র একেবারে স্থির। জাহাজটা তীর বেগে রেঙ্গুনের দিকে ছুটছিল। ক্যাপ্টেন থেকে অধস্তন কর্মচারী পর্যন্ত বিষণ্ণ, চিন্তান্বিত, যেন এক ভাবী বিপদের আশঙ্কা করছে সবাই। যারা প্রায়ই হাসি ঠাট্টা করে মনের আনন্দে দিন কাটাচ্ছিল, সেদিন তারাও কারো সঙ্গে কথা বলল না, যেন একটা মহোৎসবের আয়োজনে সবাই ব্যস্ত। আমি উপরের পাটাতনের একটা নিরাপদ স্থানে দাঁড়িয়ে এই ব্যাপার লক্ষ্য করছিলাম। এমন সময় জাহাজের পেছনের দিকে একটা চেয়ারের ওপর এক বৃদ্ধকে দেখতে পেলাম। গত রাতে ওই বৃদ্ধের কথাই খগেন্দ্রবাবুর মুখে শুনেছিলাম। ওনার অদ্ভুত আচরণ শুনে সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তাই ভালো করে দেখার জন্য আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেলাম। বৃদ্ধ এক দৃষ্টে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন, সুতরাং তার অগোচরে আমি অনেকটাই সামনে এগিয়ে গেলাম। দেখলাম বৃদ্ধের বয়স প্রায় 70 বছর। সারা গায়ের মাংস ঝুলে পড়েছে বয়সের ভারে। অতি কষ্টে তিনি সেই চেয়ারের ওপর বসে সমুদ্র দেখছিলেন। তার কিছু দূরে একজন চাকর দাঁড়িয়েছিল। ওই চাকরকে দেখা মাত্র আমার মনে অদ্ভুত একটা সন্দেহ জন্মালো। ভাবলাম, কোথায় দেখেছি একে? তখন সেই চাকর একদৃষ্টে সেই বৃদ্ধের দিকে চেয়েছিল। বোধহয় পাছে বৃদ্ধ কারুর ওপর কোনরূপ অত্যাচার করেন, কিংবা তার নিজের কোনো প্রকার অনিষ্ট হয়, সেই ভয়েই সে এক দৃষ্টে বৃদ্ধের দিকে তাকিয়েছিল। সেই চাকর এইভাবে থাকায় আমি তাকে ভালো করে দেখার সুযোগ পেলাম। কিছুক্ষণ পরেই আমার মনে পড়ল, লোকটার ভাইকে রণেন্দ্রনাথের বাড়িতে দেখেছিলাম। শুনেছিলাম রণেন্দ্রই নাকি সেই চাকরকে সঙ্গে নিয়েছেন। কিন্তু লোকটা তো একজন বৃদ্ধের সেবায় নিযুক্ত দেখছি। কিন্তু এ কি রহস্য? উকিলের চাকর আমাকে মিথ্যে বলবে কেন? সে যা শুনেছে তাই তো বলেছে। এই লোকটা দেখতে ঠিক রণেন্দ্রনাথের বাড়ির চাকরের মতো। তাকে দেখা মাত্র এটাই মনে হয়েছিল, যেন তাকে আর কোথাও দেখেছি। কিন্তু বাস্তবে তা নয়। আমি তাকে আর কখনো দেখিনি। তার যমজ ভাইকে রণেন্দ্রনাথের বাড়িতে দেখেছিলাম। যদি সত্যি সত্যি রণেন্দ্রনাথ তাকে নিয়ে পালিয়ে গিয়ে থাকে, আর যদি তিনি এই জাহাজে থাকেন, তাহলে তো ওই বৃদ্ধকেই রণেন্দ্র বলতে হয়। শুনেছি রণেন্দ্রনাথ একজন যুবক, বৃদ্ধ তো নয়। এ কি রহস্য? তবে কি রণেন্দ্রনাথ বৃদ্ধের ছদ্মবেশ নিয়েছে? আশ্চর্য নয়। যে ব্যক্তি জাল করে ৮০,০০০ টাকা আত্মসাৎ করতে পারে, সে নিতান্ত সহজ লোক নয়। আমি বারবার সেই বৃদ্ধের দিকে তাকাতে লাগলাম, কিন্তু তাকে ছদ্মবেশী বলে তো মনে হলো না। শুধুমাত্র সেই চাকরটিকে দেখে তার উপর বেশ সন্দেহ হলো। অনেকক্ষণ দেখেও আমি তার ছদ্মবেশ ধরতে পারলাম না। আরো কিছুটা এগিয়ে গেলাম। সেদিকে বেশি লোক ছিল না। মালিক আর চাকর ছাড়া আরো 2 জন বসেছিল। আরো কিছুটা এগোনোর পর বৃদ্ধ হঠাৎ আমার দিকে তাকালেন। দেখলাম তার মাংস ঝুলে গেছে বটে, কিন্তু গায়ের রং যেন অস্বাভাবিক, যেন মৃত মানুষের মতো। দূর থেকে একরকম দেখেছিলাম, কাছে গিয়ে দেখলাম আরেক রকম। তার চোখের দৃষ্টি তো বৃদ্ধদের মতো নয়। যৌবনে চোখ যেমন চঞ্চল থাকে, এই বৃদ্ধের চোখেরও যেন ঠিক সেই ভাব। চোখ দুটো দেখে আমার বেশ সন্দেহ হলো। ভাবলাম, এই সন্দেহ কিভাবে দূর করা যায়।
একবার মনে করলাম খগেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলে হয়তো এই রহস্য ভেদ করতে পারবে। যদি জানতে পারি যে বৃদ্ধ ছদ্মবেশী, তাহলে বৃদ্ধকে রণেন্দ্র বলে গ্রেপ্তার করব। খগেন্দ্রনাথের সাথে দু একবার মাত্র আলাপ করে এত বন্ধুত্ব হয়েছিল যেন তিনি অনেক দিনের আমার পরিচিত বন্ধু। খগেন্দ্রনাথ যদি এ বিষয়ে কিছু জেনে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই আমাকে সে কথা বলবেন। এই মনে করে খগেন্দ্রনাথকে খুঁজতে জাহাজের অন্যদিকে গেলাম, কিন্তু তখন তাকে কোথাও দেখতে পেলাম না। একজন খালাসির মুখে শুনলাম তিনি নিজের কামরায় শুয়ে আছেন, দাঁতের ভয়ঙ্কর যন্ত্রণায় নাকি একেবারে অস্থির। তাই ফিরে আসলাম। আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এসে দেখলাম বৃদ্ধ এর মধ্যেই চলে গেছে। সেই চাকরটাও আর সেখানে দাঁড়িয়ে নেই। চাকরের সাথে দেখা করে দু একটা কথা জিজ্ঞাসা করবার ইচ্ছে হলো। যেদিকে বৃদ্ধের কামরা ছিল সে কথা আমি খগেন্দ্রনাথের মুখেই শুনেছিলাম। সেই দিকে যেতে লাগলাম। দেখলাম দুটো পাশাপাশি কামরাই ভেতর থেকে বন্ধ, আর একটা কামরার দরজায় দাঁড়িয়ে সেই চাকর। আমি খুব সাবধানে সেই চাকরের কাছে গেলাম, সংকেত করে তাকে কাছে ডাকলাম। সে ঘাড় নাড়ল। বুঝলাম সে আসতে পারবে না। তখন আস্তে আস্তে দু একটা মিষ্টি কথায় তাকে বশ করলাম, আর কিছু দূরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? পরে হাসতে হাসতে বললাম, হ্যাঁ, তুমি তো বেশ সুখে আছো হে। সেই চাকর আমাকে ভদ্রলোক দেখে আর পরলোকের মতন আমার পোশাক দেখে আমার হাসিতে গলে গেল একেবারে। সেও সামান্য হেসে বলল, আগে হ্যাঁ, সে আমার বড় সুখের চাকরি। হ্যাঁ হ্যাঁ, নয় একদিন পাগল করে দেবে, আর না হলে একদিন ওর হাতেই আমার প্রাণটা যাবে। কাল বিকেলে একটা তেলের বোতল ছুঁড়েছিল, আর যদি মাথায় লাগতো হয়েই যেত, মরেই যেতাম। তা এই চাকরি তোমার কতদিনের? আগে বেশি দিনের নয়, ওই 8-10 দিন মাত্র। আসলে বাবু হাওয়া বদলের জন্য রেঙ্গুন যাচ্ছেন, তো তার চাকরের প্রয়োজন। আমার কোনো কাজ ছিল না, কাজে এই ভয়ানক কাজে আমি জুড়ে গেলাম। নাম গোপন করলো দেখে আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? হরিদাস। থাকো কোথায়? রানাঘাট। তোমার মা বাবা বেঁচে আছেন? আগে না। ভাই আছে? চাকরটি এবার আর তখনই উত্তর দিল না। কিছুক্ষণ চিন্তার পর বলল, আগে না। উত্তর দিতে দেরি হচ্ছে দেখে আমার আরো বেশি সন্দেহ হলো, কিন্তু সে বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করলাম না। চাকরটির সাথে তার পারিবারিক কথা বলতে লাগলাম। এইভাবে নানা কথায় বেলা প্রায় 11টা বাজল, কিন্তু আমার উদ্দেশ্য সিদ্ধ হলো না। কৌশলে সেই চাকরটিকে অনেকবার তার প্রভুর ব্যাপারে জিজ্ঞাসা করলাম, কিন্তু হয় সে বেশ চালাক, আমার চোখে ধুলো দিল, আর নয় তো ওই বৃদ্ধ রণেন্দ্রনাথ না। চাকরকে সেই বৃদ্ধের নাম জিজ্ঞাসা করে জানলাম তার নাম অনাথ বন্ধু। যে লোক এত কাণ্ড করতে পারে সে যে নাম লুকোবে তাতে আশ্চর্য কি? খগেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেই আসল কথা জানতে পারবো, এই মনে করে আমি আমার কামরায় ফিরে এলাম, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বেলা 4টের সময় কামরা থেকে বাইরে বেরোলাম। দেখলাম আকাশের অবস্থা আরো ভয়ানক। মেঘ ক্রমে ঘন হতে লাগলো, অন্ধকার ক্রমেই বাড়তে লাগলো। জাহাজের ভেতর বেলা 4টের সময় আলো জ্বলে উঠল। বাইরে এসে কিছুক্ষণ আকাশের অবস্থা পর্যবেক্ষণ করছি, এমন সময় কোথা থেকে হঠাৎ করেই খগেন্দ্রনাথ সেখানে উপস্থিত হলেন। এত সহজে তার সাথে দেখা হওয়ায় আমি বেশ আনন্দ পেলাম, আর তখনই তার যন্ত্রণার কথা জিজ্ঞাসা করলাম। আমার প্রশ্নে আনন্দিত হয়ে তিনি বললেন এখন অনেকটাই সুস্থ হয়েছেন।
অন্যান্য অনেক কথার পর আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো বৃদ্ধের সাথে পরিচিত, ওনার মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন কি? আমার কথায় খগেনবাবু আমার মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললেন, আগে হ্যাঁ দেখেছি, তো সে বিষয়টা আমি ঠিক গুরুত্ব দিইনি। তবে আপনি এখন জিজ্ঞাসা করতে আমার মনে পড়ল, আপনি বৃদ্ধের চোখের জ্যোতির কথা বলছেন তো? খগেন্দ্রনাথের কথায় আমার খুব আনন্দ হলো। আমি তার দুহাত ধরে বললাম, মনের কথা একেবারে টেনে বের করেছো ভায়া। আমিও ওই চোখের কথাই বলছিলাম। খগেনবাবু হেসে বললেন, আমারও সন্দেহ হয়েছিল, তারপর আমি বৃদ্ধকে ভালো করে লক্ষ্য করলাম, একটু নজর রাখলাম বলতে পারেন, কিন্তু কিছুই ধরতে পারলাম না। ওই চোখেই বোধহয় বৃদ্ধের কিছু বিশেষত্ব আছে। খগেন্দ্রবাবুর সঙ্গে যখন এইসব কথাবার্তা বলছিলাম, ঠিক সেই সময় জাহাজের ক্যাপ্টেন একটা সংবাদপত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হলেন। জাহাজে অনেক লোক থাকলেও তাদের মধ্যে অধিকাংশই অজ্ঞ। আমরা সামান্য লিখতে পড়তে পারি জেনে ক্যাপ্টেন আমার হাতে সেই সংবাদপত্র দিয়ে বললেন, দেখুন, একজন বাঙালির কাজ দেখুন। জাল চেকের সাহায্যে প্রায় লাখ টাকা নিয়ে লোকটা কোথায় সরে পড়েছে। দেখলাম আমরা যেদিন জাহাজে উঠেছি ওই সংবাদপত্র নিউজ পেপারও সেদিন বিকেলে বার হয়েছে। বলা বাহুল্য, এ কথা আমি অনেক আগেই জানতাম, আর দোষীকে ধরার জন্যই আমি তখন জাহাজে ছিলাম। কিন্তু সাহেবের মুখে ওই কথা শুনে আমি যেন স্তম্ভিত হয়ে গেলাম। বললাম, সে কি, এত টাকা ভাঙিয়ে লোকটা পালিয়ে গেল? এই বলে তার হাত থেকে সংবাদপত্রটি নিয়ে খগেন্দ্রনাথের সামনে সেই অংশটা পড়লাম। দেখলাম খগেন্দ্রনাথ যেন একটু বিমর্ষ হয়ে গেলেন, কিন্তু সে কেবল মুহূর্তের জন্য। চোখের পলক পড়তে না পড়তেই তিনি নিজেকে সামলে নিলেন। আমি এরকম ভাব দেখালাম যেন তার এই বিমর্ষ মুখটা আমি লক্ষ্য করিনি। খগেন্দ্রনাথ আমার মুখের দিকে চেয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, লোকটার নাম কি? আমি বললাম, রণেন্দ্রনাথ মিত্র, ব্যাংকের একজন কেরানি। কবে এই কাণ্ড হয়েছে? যেদিন আমাদের জাহাজ ছাড়ে সেই দিনেই জানা গিয়েছিল। কবে যে জাল হয়েছিল সে কথা তো সংবাদপত্রে লেখা নেই। ও, সে তো 2-3 দিন আগের কথা। হয়তো এর মধ্যেই অপরাধী ধরা পড়েছে। সে কথা বলা যায় না। এরকম লোক যে সহজে ধরা পড়বে এমনটা বোধ হয় না। কত টাকা জাল করেছিল? প্রায় 1,00,000 টাকা। বাবা, লোকটা যে রাতারাতি পুরো বড় লোক হয়ে গেছে। যেমন রাতারাতি বড় লোক হয়ে গেছে, তেমনি আবার রাতারাতি ফকির হয়ে যাবে। ঈশ্বরের জগতে পক্ষপাত নেই। যে যেমন কাজ করে সে সেই মতোই ফল পেয়ে থাকে। আমার শেষ কথায় খগেন্দ্রনাথ হেসে উঠলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। ক্রমে অন্ধকার আরো গাঢ় হয়ে গেল। চারিদিকের আকাশ মেঘে একেবারে ছিয়ে গেল। বাতাসের লেশ মাত্র নেই। তার উপর যত রাত্রি বাড়তে লাগলো ততই যেন আরো গুমোট হতে লাগলো চারিদিক। রাত 9টার পর খগেন্দ্রবাবু নিজের কামরায় চলে গেলেন। আমিও সারাদিন চিন্তা ভাবনায় এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে রাতে সামান্য খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চোখে গভীর ঘুম নেমে এলো। যখন আমার ঘুম ভাঙল তখনও ভয়ানক অন্ধকার। জাহাজের প্রত্যেক কামরায় আলো জ্বলছে তখন। সে আলোতে ঘড়ি দেখলাম রাত 2টো বেজে গেছে। চারিদিকের ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি আর বাতাসের ভয়ঙ্কর গর্জন, আর তার ওপর আরোহীদের চিৎকার চেঁচামেচিতে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ঝড় আরম্ভ হয়েছে। যে ঝড়ের আশঙ্কা করে ক্যাপ্টেন থেকে খালাসি পর্যন্ত এতক্ষণ বিষণ্ণভাবে সময় কাটাচ্ছিল, যার ভয় এতক্ষণ তারা একজন আরেকজনের সাথে কথা পর্যন্ত বলেনি,
এখন সেই ঝড় যেন দ্বিগুণ বেগে সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে লাগলো। সেই ভয়ানক ঝড় বর্ণনা করা আমার সাধ্য না। একবার ঝড়ের প্রকোপে জাহাজটা টলমল করছিল, মনে হচ্ছিল যেন পর মুহূর্তেই তা জলে ডুবে যাবে। আমি কামরা থেকে বের হলাম। আমাকে দেখে একজন সাহেব বললেন, এই বাবু, ঘরের ভিতর যান, শেষে কি ঝড়ে প্রাণ দিবেন? সাহেবের কথা শুনে আমার খুব রাগ হলো। বললাম, সাহেব, বাঙালিরা কি এতই ভীতু যে ঝড়ের সময় বাইরে আসতে পারে না? আমার কথায় সাহেব অপ্রস্তুত হলেন। বললেন, Oh no, mister, আমি সেরকম মনে করি না। আপনার মঙ্গলের জন্য আমি ওই কথা বলেছি। যদি আপনি বাতাসের বেগ সহ্য করতে পারেন, দ্যাটস গুড। তবে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আসুন, এখানে বসে দেখবেন। সাহেব যে দিকটি দেখালেন সত্যি সেটা নিরাপদ। সাহেব একটা চেয়ার নিয়ে সেখানে বসে পড়লেন আর আমাকেও তার দৃষ্টান্ত অনুসরণ করতে বললেন। আমি তার অনুরোধ রক্ষা করলাম। প্রবল বেগে ঝড় বইতে লাগলো। পর্বত প্রমাণ সেই ঢেউগুলো যেন জাহাজকে চাপা দিয়ে ভেঙে ফেলবে। এর আগেই জাহাজের পালগুলো নামিয়ে রাখা হয়েছিল, পাছে ঝড়ে জাহাজের মেশিন খারাপ হয়ে যায় সেই ভয়ে আগে থেকেই জাহাজের ইঞ্জিন বন্ধ করা হয়েছিল। ঝড়ের প্রকোপে জাহাজটা আস্তে আস্তে পেছোতে লাগলো। ক্রমে 5টা বাজলো। ঝড় কমা দূরে থাক, ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। আমি একবার খগেন্দ্রনাথের সন্ধানে বের হলাম, কিন্তু অন্ধকারে জাহাজের সেদিকে যেতে পারলাম না। যেখানে বসেছিলাম সেখানেই বসে রইলাম। এইভাবে আরো 1 ঘন্টা চলে গেল। অল্প অল্প আলো দেখা দিল। সেই আলোতে আমি দেখলাম দূরে সেই বৃদ্ধ এক স্থানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। বৃদ্ধকে দূর থেকে দেখতে পেয়ে তার কাছে যাওয়ার জন্য আমার ইচ্ছে হলো, কিন্তু যে সাহেব আমার কাছে বসেছিলেন তিনি নিষেধ করলেন। বললেন, ঝড়ের এত বেগ যে হয়তো খগেন বাবুর কাছে যেতে যেতে আপনি নিজেই সমুদ্রে পড়ে যাবেন। সাহেবের কথা যুক্তিসঙ্গত বলে মনে হলেও আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলাম। পরক্ষণেই একটা ভয়ঙ্কর দমকা বাতাস আসলো, জাহাজ যেন টলমল করে উঠল। যে সকল আরোহী এতক্ষণ বাইরে পাটাতনের ওপর ছিল তারা যে যার নিজের কামরায় পালিয়ে গেল। সেই সময় খগেন্দ্রবাবু চিৎকার করে উঠলেন। বৃদ্ধ ঝড়ের বেগ সংবরণ করতে না পেরে সমুদ্র গর্ভে পড়ে গেছে। এই কথা শুনে ক্যাপ্টেন সাহেব সেই ঝড়ের সময়ও জাহাজের ছোট নৌকো নামিয়ে দিলেন। 4 জন খালাসির সঙ্গে একজন ইংরেজ কর্মচারী সেই নৌকোতে উঠে গেলেন বৃদ্ধকে উদ্ধার করতে। কিছুক্ষণ পর ঢেউয়ের মধ্যে ওই নৌকো আর দেখতে পাওয়া গেল না, কিন্তু প্রায় 1 ঘন্টা পরে আরোহীর সঙ্গে ওই নৌকো জাহাজে এসে লাগল। তার একটি বৃদ্ধের ছদ্মবেশ মাত্র নিয়ে উপস্থিত হলেন, কিন্তু কোনো মানুষকে পেলেন না। এই অবস্থা দেখে আমার মনে ধারণা হলো যে রণেন্দ্রনাথ বৃদ্ধের ছদ্মবেশ ধারণ করে পালিয়ে গেছেন। কিন্তু কোনোভাবে তিনি বুঝতে পেরেছেন যে আমি তাকে ধরার জন্য তাঁরই সঙ্গে এক জাহাজে যাচ্ছি, সুযোগ পেলেই তাকে ধরব। এই ভেবে তিনি অপমানের ভয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিজের মান সম্মান রক্ষা করেছেন। সেই সময় তার ছদ্মবেশ ভালোভাবে পরা ছিল না, তাই তা তার গা থেকে খুলে পড়েছে। কিন্তু রণেন্দ্র কোনোভাবে নিজেকে আর বাঁচাতে পারেননি। এই সংবাদ তখনই জাহাজের চারদিকে ছড়িয়ে পড়ল। সকলেই বৃদ্ধকে দেখেছিল। বৃদ্ধের অদ্ভুত আচরণ আর নানা রকম জটিল রোগের কথাও অনেকেই শুনেছিল। বৃদ্ধের অপঘাত মৃত্যুতে সকলেই দুঃখ প্রকাশ করতে লাগলো। আরো 2 ঘন্টা চলে গেল এভাবে। ক্রমেই বাতাসের বেগ কমতে লাগলো। বেলা 10টার সময় ঝড় থেমে গেল। 11টার পর সূর্যদেব আকাশে উদিত হলেন।
বেলা 1টার মধ্যেই প্রকৃতির শান্ত মূর্তি ধারণ করল, আর সমুদ্র পুরো স্থির হয়ে গেল। আকাশ তখন নীল। স্তরে স্তরে যে ঘন মেঘ ঢেকে দিয়েছিল নীল আকাশ, তা যেন কোথাও অদৃশ্য হয়ে গেল। রোদে রীতিমতো কাঠ ফাটতে লাগলো। সেদিন সন্ধ্যের সময় আমি খগেন্দ্রনাথের কাছে গেলাম। দেখলাম তিনি বৃদ্ধের জিনিসপত্র ক্যাপ্টেনকে বুঝিয়ে দিচ্ছেন। আমাকে দেখে বেশ দুঃখিতভাবে বললেন, ওই বৃদ্ধের অপঘাত মৃত্যুর কথা নিশ্চয়ই শুনেছেন। তাকে মানে যে যাই বলুক, আমার সাথে তো কখনো তিনি খারাপ কিছু করেননি। জানি না কেন তিনি দুজন নিরীহ লোককে মারতে উদ্যত হয়েছিলেন। যাই হোক, আমার চিকিৎসাধীনে ছিলেন, আমি প্রায় তার ঘরে আসতাম। সুতরাং তার কোথায় কি জিনিসপত্র আছে তা আমার জানা আছে, এবং পাছে তার ওই চাকর ওগুলো নিয়ে নেয়, মানে চুরিটুরি করার চেষ্টা করে। সেজন্যই জাহাজের ক্যাপ্টেন বললেন যে আমাকে ওই বৃদ্ধের জিনিসপত্রগুলো দেখিয়ে দিতে। সেগুলোই দেখাচ্ছি। ক্যাপ্টেন বৃদ্ধের একটা ট্রাঙ্ক, একটা চামড়ার ব্যাগ, খান কয়েক কাপড়, 3টে জামা, একটা ছাতা এইসব নিয়ে চলে যাওয়ার পর আমি খগেনবাবুকে জিজ্ঞাসা করলাম, বৃদ্ধের বাড়ি কোথায় জানেন? খগেন্দ্রনাথ উত্তরে বললেন, আগে না, তবে আশ্চর্য কি জানেন, একসঙ্গে থেকে এত কথা হয়েছে, কিন্তু তার পরিবারের কোনো কথাই আমি জিজ্ঞাসা করিনি। শুধু তার এই রোগের কথাই জানতাম। খগেন্দ্রনাথ শেষের কথাগুলো যেভাবে বললেন, তাতে আমার কেমন যেন একটা অবিশ্বাস হলো। এতদিন তার উপর কোনো বিষয়ে আমার সন্দেহ হয়নি, কিন্তু এই কথায় কেন অবিশ্বাস হলো বলতে পারবো না। বৃদ্ধের ওই চাকরের ওপরেও সন্দেহ হলো। সে এখন খগেনবাবুর সঙ্গে এমনভাবে কথাবার্তা বলছিল যেন সে তার বহুদিনের চাকর। এমন কেন হলো যে 6 ঘন্টা আগে অন্য কারুর চাকর ছিল, সে এখন খগেনবাবুর এত পরিচিত হলো কি করে? তবে কি তারা আগে থেকেই একে অন্যকে চেনে? রণেন্দ্রের বয়স প্রায় খগেন্দ্রনাথের মতোই। চাকর কি তবে খগেন্দ্রনাথেরই? যদি তাই হয়, তবে সে এই 2 দিন বৃদ্ধের চাকর বলে পরিচয় দিল কেন? পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য কি? যদি কেউ সন্দেহ করে, তাহলে সে ওই বৃদ্ধকেই ধরবে। খগেন্দ্রনাথ তবে কে? যদি এই চাকর খগেন্দ্রনাথের হয়, তাহলে ইনি রণেন্দ্র। রেঙ্গনে পৌঁছানো মাত্র তাকে গ্রেপ্তার করব। কিন্তু রণেন্দ্রর চেহারার যেমন বর্ণনা শুনেছি, খগেন্দ্রর চেহারাটা ঠিক তেমন নয়। যদি চাকর স্বীকার করে যে সে খগেন্দ্রনাথের বেতনভোগী, তবেই খগেনকে গ্রেপ্তার করতে পারব। এসব চিন্তা করে আমি হাসতে হাসতে খগেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলাম, বৃদ্ধকে আগে আর কোথাও দেখেছিলে? না ভাই, তাহলে তো আপনাকে আগে বলতাম। এই দেখুন না, এই চাকরটাকে 1 টাকা দিয়ে তবে বশ করতে পেরেছি। আরো কতদিন সমুদ্রে থাকতে হবে বলা যায় না। ঝড়ে আমাদের জাহাজটা কোথায় এসে পড়েছে তাও তো জানা যাচ্ছে না। এই অবস্থায় একজন চাকর সঙ্গে থাকলে বিশেষ সুবিধে হবে আর কি। এটা ভেবেই হরিদাসকে আমার চাকর হিসেবে রাখছি। তার উপর ওর মনিবের অপঘাতে মৃত্যু হয়েছে, তো এখানে এমন কোনো লোক নেই যে ওকে চাকরের মতো রাখবেন। সেজন্যই আমি ওকে আপাতত আমার কাজে নিযুক্ত করেছি। হরিদাসের সঙ্গে আপনার প্রথম আলাপ হয় কোথায়? এই জাহাজে। ওকে আমি আগে চিনতামও না, আর হরিদাসও আমাকে চিনত না। আপনার মতো চালাক লোক আজকাল খুব অল্পই দেখতে পাওয়া যায়। 2-3 দিন আপনার সঙ্গে কথাবার্তা বললেই কেমন যেন আপনার বশীভূত হয়ে পড়তে ইচ্ছে করে। এই ক্ষমতা খুব একটা সাধারণ নয়। খগেন্দ্রনাথ আমার কথায় বেশ বিরক্ত হলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, বলছি যে আপনি তো ব্রাহ্মণ, তো বলুন দেখি এখন এই বৃদ্ধের শ্রাদ্ধের ব্যাপারটা মানে কিভাবে করা যায় বা কাকে দিয়ে করানো যায়? বৃদ্ধের অপঘাতে মৃত্যু হয়েছে। এই অবস্থায় অসুস্থ 3 দিন মাত্র। শ্রাদ্ধ তার আত্মীয় স্বজনের
মাধ্যমে হওয়া উচিত। কিন্তু সেখানে কে সংবাদ দেবে? মানে এই চাকরটাকে যেরকম দেখছি তাতে তো এর দ্বারা এসব হবে বলে মনে হচ্ছে না। কেন? হরিদাস তো বেশ চালাক চতুর লোক। হ্যাঁ, তা ঠিক, কিন্তু সেই খারাপ খবর ওদের বাড়িতে গিয়ে মানে দিতে চাইছে না আর কি। সে তো বৃদ্ধের বাড়ি জানে। হ্যাঁ হ্যাঁ, আমি সেরকমই জানতাম, কিন্তু আজকে তার মুখে শুনলাম যে সেও নাকি ওনার বাড়ি জানে না। সে কি? নিশ্চয়ই হরিদাস আপনার কাছে মিথ্যে বলেছে। চাকর হয়ে সে তার প্রভুর বাড়ি জানে না? অসম্ভব। হরিদাস কি বলে? সে বলছে যে যেদিন ওই বৃদ্ধ জাহাজে আসে তার আগের দিনই নাকি ওর সাথে ওনার আলাপ হয় এবং ওখান থেকেই কাজে নিযুক্ত হয় ও। আমি তো এই রহস্য কিছুই বুঝতে পারছি না। হরিদাসের মুখে শুনলাম তার বাড়ি রানাঘাটে। সে কি তবে বৃদ্ধকে রানাঘাটেই দেখেছিল? সেখানেই কি বৃদ্ধ তাকে কাজে নিয়েছিল? আমি তো সে কথা ঠিক জানি না, তবে হ্যাঁ, ওই হরিদাসকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। খগেন্দ্রনাথের কথার উত্তর না দিয়ে আমি হরিদাসের খোঁজ করতে লাগলাম। দেখলাম সে কিছু দূরে দাঁড়িয়ে আর একজন চাকরের সঙ্গে কি কথা বলছিল। আমি তখনই তার কাছে গিয়ে ইশারায় তাকে কাছে ডাকলাম। আমার কাছে এলে আমি হরিদাসকে জিজ্ঞাসা করলাম, হরিদাস, তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে তুমি নিতান্তই গরিব। অর্থকষ্টে তোমাকে অন্যের চাকরি করতে হচ্ছে। কি একথা সত্যি তো? হরিদাস বেশ বিনীতভাবে উত্তরে বলল, আগে হ্যাঁ, আপনার অনুমানটা একেবারেই সত্য। এখন যদি কোনো উপায়ে কিছু অতিরিক্ত টাকা পয়সা পাও তাহলে এই চাকরি ছেড়ে দিতে পারো? আরে হ্যাঁ, কেন পারবো না? যদি এমন টাকা পাই যাতে সারা জীবন আমার চলে যেতে পারে, সেরকম টাকা পেলে আমি আর চাকরি করব কেন? আমি যদি রোজগারের কোনো উপায় দেখিয়ে দিই তাহলে তুমি সেটা করবে? আমি এত নীচ নই যে তোমাকে চুরি করতে বলবো, তবে উপায়টা খুব গোপনীয়। তুমি ছাড়া আর কোনো লোক কিন্তু জানতে পারবে না। বেশ বেশ বেশ, ঠিক আছে, আমি রাজি। আপনি বলুন তাহলে আমায় কি করতে হবে? আমি ব্রাহ্মণ। আমার কাছে প্রতিজ্ঞা করো যে যদি আমার কোনো কথা তোমার পছন্দ না হয় তাহলেও তুমি সে কথা প্রকাশ করবে না। আগে না, এই দেখুন, আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি যে আপনার কথায় আমি রাজি হই বা না হই, আমার মাধ্যমে কোনো কথা বাইরে যাবে না। এবার বলুন আমায় কি করতে হবে? আগে আমি যা যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দাও, পরে সেই উপায় আমি তোমাকে বলবো। হরিদাস মেনে নিল আমার কথা। আমি তাকে জিজ্ঞেস করলাম, সত্যি করে এবার বলো দেখি, তোমার সঙ্গে খগেন্দ্রবাবুর আগে আলাপ ছিল কি? হরিদাস উত্তরে বলল, আগে আমি আপনার পা ছুঁয়ে বলছি যে খগেন্দ্রবাবুর সঙ্গে আমার কোনো আলাপ ছিল না। আমি ওই জাহাজে ওঠার পর জানতে পারি যে ওনার নাম খগেনবাবু। হরিদাস যেভাবে উত্তর দিল তাতে তার কথায় আমার অবিশ্বাস হলো না। আমি আবার জিজ্ঞাসা করলাম, বৃদ্ধের সঙ্গে তোমার কতদিনের আলাপ? এই দেখুন, আমি তো আগেই বলেছি না, ওনার সঙ্গে আমার আগে কোনো রকম যোগাযোগ ছিল না। আমি তো চিন্তামই না। জাহাজে উঠবার ঠিক আগের দিন থেকে তার সাথে আমার আলাপ হয়েছিল। বৃদ্ধের বাড়ি কোথায় জানো? আগে না। এবার সত্যি করে বলো, যখন তুমি ওনার কাজটা নিয়েছিলে তখন তার কি নাম, কোথায় থাকেন, এসব না জেনেই তুমি কাজ শুরু করে দাও? মনিবেরাই তো চাকরের নাম, সে কোথায় থাকে, এমনকি একেবারে জামিন পর্যন্ত নিয়ে চাকরি দিয়ে থাকে। যে ব্যক্তি চাকরের কাজ করবে সে কিভাবে তার মালিকের নাম, তার থাকার জায়গাগুলো জিজ্ঞেস করবে বলুন তো? আপনি না আমার প্রতি একেবারে অন্যায় সন্দেহ করছেন। না হরিদাস, সন্দেহ করছি না, তোমার কথায় আমি অবিশ্বাস করছি না, কিন্তু বৃদ্ধের বাড়ি কোথায়
জানতে না পারলে তার আত্মীয় স্বজনের কাছে কিভাবে তার মৃত্যু সংবাদ পাঠাবো বলো তো? আগে সেই কথাটা সত্য বটে, কিন্তু দেখুন সত্যি সত্যি না আমি তার সন্ধান জানি না। তুমি কি ওনার বাড়িতে পর্যন্ত যাওনি? পথে পথে তিনি হঠাৎ করে তোমাকে এই কাজটা দিয়ে দিলেন? না হরিদাস, সত্যি আমার এখনো সন্দেহ যাচ্ছে না। আমি তোমাদের রহস্য ঠিক বুঝতে পারছি না। হরিদাস কিছুক্ষণ চিন্তা করলো, পরে বলল, মানে আগে আমি কিন্তু একেবারে সত্য বলছি আপনাকে। এই বৃদ্ধ আমাকে যে বাড়িতে নিয়ে গেছিলেন সেটা কিন্তু তার নিজের বাড়ি নয়, আর সেই বাড়িতে তিনি থাকতেনও না। বাড়িটা না একটা হোটেল বললেও চলে। প্রায় 20 জন কেরানি মিলে ওই হোটেলটা করা হয়েছিল। বৃদ্ধ কোন সূত্রে তোমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন? সেখানে তার কি কোনো পরিচিত লোক আছেন? আগে হ্যাঁ, সেখানে তো তার ওই দূর সম্পর্কের এক ভাই থাকেন। বৃদ্ধ তাঁরই ঘরে সেদিনকে থেকেছিল। সে বাড়ি কোথায়? কলুটোলায়। তুমি দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। বৃদ্ধের নাম কি জানো? আগে না, চাকর হয়ে কি করে মনিবের নাম জিজ্ঞেস করবো, আপনি বলুন। তার ভাই তাকে কি বলে ডাকছিলেন তোমার মনে আছে? আগে হ্যাঁ, দাদা বলে ডেকেছিলেন, কোনো নাম তো বলেননি। হরিদাসকে আর কোনো প্রশ্ন করলাম না। যে কাজের জন্য এতক্ষণ হরিদাসের সঙ্গে ঝামেলা করছিলাম সেটা কোনো কাজে না লাগলেও আমি একেবারে হতাশ হলাম না। মনে মনে আর এক উপায় বের করলাম। পরদিন সকালে আমি ক্যাপ্টেনের কাছে গেলাম। সাহেব বেশ অমায়িক লোক, তার সুন্দর কথায় সকলেই সন্তুষ্ট হবে। আমাকে দেখেই সাদরে অভ্যর্থনা করলেন। আমিও তাকে প্রতি নমস্কার জানালাম। জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আমরা ওই কয়েক ঘন্টার ঝড়ে উল্টো দিকে একদিনের পথ পিছিয়ে গিয়েছিলাম। তিনি বললেন, যেরকম ভয়ঙ্কর ঝড় হচ্ছিল তাতে ওই পথ অতি সামান্য বলে মনে হলো। অমনি তাকে জিজ্ঞাসা করলাম, যদি ঝড় না হতো তাহলে কালই আমরা বন্দরে উপস্থিত হতাম। ঝড় হওয়ায় মোটামুটি সেখানে কদিনে পৌঁছবো? ক্যাপ্টেন হেসে উত্তরে বললেন, আগামীকাল বেলা 11টার সময় তীরে পৌঁছতেন, কিন্তু এখন আর তা হবে না। পরশু বেলা 10টার আগে গিয়ে পৌঁছতে পারবে। সাহেবের সঙ্গে আরো কিছুক্ষণ অন্যান্য অনেক কথা বলে শেষে সেই ব্যাংকের চুরির কথা তুললাম। রণেন্দ্রর ওপর তাঁরও সন্দেহ হলো। আমি তখন সাহেবকে আমার পরিচয় দিলাম, কি জন্য সেই জাহাজে উঠেছি তাও বললাম, যার ওপর আমার সন্দেহ হয়েছে তাও প্রকাশ করলাম। অবশেষে তার সাহায্য প্রার্থনা করলাম। তিনি অবাক হলেন। প্রথমে আমার কথা কোনোভাবে বিশ্বাসই করছিলেন না। আমি তখন আমার গোপন পকেট থেকে ডিটেকটিভ ব্যাজ বা কার্ডটা দেখাতে উনি সেটা দেখে আমার কাজে আমার যত্ন আর অধ্যবসায় দেখে খুব খুশি হলেন। জিজ্ঞাসা করলেন, বাবু, আমার দ্বারা আপনার কি এমন সাহায্য হবে? তবে হ্যাঁ, যদি কোনো লোক আপনার অনিষ্ট কামনা করছে জানতে পারি, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারবো, নচেত নয়। আমি উত্তরে বললাম, আপনি যদি আমার কথা মতো একটু সাহায্য করেন তাহলে আমি আপনার কাছে একটু সাহায্য পাবো। ওকে, কি করতে হবে বলুন? আপনার কাছে বৃদ্ধের যেসব কাপড় আছে সেগুলো যদি দয়া করে একটু পরীক্ষা করতে দেন। কাপড়ে কি পরীক্ষা করবেন? মাফ করবেন, সে কথা এখন বলবো না। ক্যাপ্টেন সাহেব আমার কথায় একটু হেসে তখনই বৃদ্ধের কাপড় জামা এইসব আনতে আদেশ করলেন। একজন খালাসি সেগুলো আমার সামনে নিয়ে এলো। আমি একবার ভালো করে পরীক্ষা করে সেগুলিকে যথাস্থানে রেখে দিলাম। বলা বাহুল্য, ক্যাপ্টেনের শোয়ার ঘরে অতি গোপনেই এই সব কাজ আমি শেষ করলাম।
ক্যাপ্টেনের সঙ্গে আরও কিছুক্ষণ অন্যান্য কথাবার্তার পর সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি সেখান থেকে খগেন্দ্রর কাছে গেলাম। তিনি তখন একটা বই পড়ছিলেন। আমাকে দেখে হাসি মুখে সম্ভাষণ করলেন। আমি তার কামরার ভেতর ঢুকে নানা কথায় তাকে একটু অন্যমনস্ক রেখে ভেতরে ভেতরে তার কাপড় চোপড়গুলো পরীক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পর আমি যা চাইছিলাম সেটা হলো। এতে আমার সন্দেহ আরো বেড়ে গেল। খগেন্দ্রনাথ আসলে কে? এই প্রশ্ন মনের মধ্যে উদিত হলো। আরো কিছুক্ষণ খগেন্দ্রনাথের সঙ্গে গল্প করে আমি আমার কামরায় ফিরে এলাম। সামান্য কিছু খেয়ে দিয়ে ভাবতে লাগলাম, খগেন্দ্রনাথ আসলে কি? বৃদ্ধের কাপড় পরীক্ষা করে দেখলাম তার জামাগুলো নতুন, তাতে এখনো কাচার কোনো চিহ্ন নেই। কাপড়গুলো পুরনো বটে, কিন্তু একটা ছাড়া আর সবগুলো এক রকম চিহ্ন। কিন্তু আরেকটি জামার চিহ্ন আলাদা। জামার পকেটে একটা রুমাল ছিল, কেবল সেই চিহ্নের সঙ্গে সেই কাপড়ের চিহ্নের মিল ছিল। খগেন্দ্রনাথের সব কাপড় চোপড়ের একই রকম চিহ্ন, আর সেই চিহ্ন বৃদ্ধের রুমাল আর একটা কাপড়ের উপর যে চিহ্ন দেখেছিলাম ঠিক সেরকম। এর অর্থ কি? এমনটা কেন? যদি একই ধোপার কাছে কাপড় কেচে থাকে, তাহলে বৃদ্ধের সমস্ত পোশাকের চিহ্ন খগেন্দ্রনাথের কাপড়ের চিহ্নের মতো হতো, কিন্তু তা না হয়ে বৃদ্ধের একটা কাপড় আর একটা রুমালের চিহ্ন খগেন্দ্রনাথের সঙ্গে মিলে গেল কেন? নিশ্চয়ই কাপড় আর রুমালটা খগেন্দ্রনাথের, এবং হয় খগেন্দ্রনাথ তার ওই কাপড় আর রুমালটা ব্যবহার করতে দিয়েছিলেন, নয়তো খগেন্দ্রনাথ ভুল করে ওটা বৃদ্ধের ঘরে রেখে এসেছিলেন। যদি শেষ সন্দেহটাই সত্যি হয়, তাহলে যখন তিনি ক্যাপ্টেনকে বৃদ্ধের পোশাক দেখাচ্ছিলেন, সেই সময় তো ওই দুটো দেখতে পেয়েছিলেন। কেন তিনি তখন সেটা নিয়ে নেননি? আবার সেই সন্দেহ। তবে কি বৃদ্ধ আর খগেন্দ্রনাথ একই লোক? যদি তাই হয়, তবে যিনি জলে পড়লেন তিনি কে? নাকি দুজনেই একই মানুষ হতে পারে না? তবে কি রণেন্দ্রনাথই ছদ্মবেশে ছিলেন? তিনি কি জলে পড়েছেন? এরকম নানা রকম চিন্তা করেও কিছুই বুঝতে পারলাম না। রহস্য ক্রমেই জটিল হতে লাগল। আমার মনে হলো সেই ভৃত্য হরিদাস এই বিষয়ের সমস্ত কথা জানে। সে আমাকে যা যা কথা বলেছে সব মিথ্যে। ওই চাকরকে আর একবার পরীক্ষা করতে হবে। কিন্তু এবার আমি একা থাকলে হবে না। ক্যাপ্টেন সাহেবকে পর্যন্ত এই ব্যাপারে জুড়ে দিতে হবে। এই মনে করে আমি খুব গোপনে ক্যাপ্টেনের কাছে গেলাম আর তাকে আমার মনের কথা বললাম। তিনি তখনই হরিদাসকে নিজের নাম করে তাঁরই কেবিনে ডেকে পাঠালেন। যথাসময়ে হরিদাস ক্যাপ্টেন সাহেবের ঘরে এলো। আমাকে সেখানে দেখে তার মুখ মলিন হয়ে গেল। আমি কোনো কথা বললাম না, কেবল এক দৃষ্টে তার দিকে চেয়ে রইলাম। হরিদাসকে উপস্থিত দেখে সাহেব আগে নিজের কামরার দরজা বন্ধ করে দিলেন। পরে হরিদাসের দিকে চেয়ে বললেন, এই বাবু, তোমাকে যে যে কথা জিজ্ঞাসা করবেন তার ঠিকঠাক উত্তর দাও, বাট বি ভেরি কেয়ারফুল। যদি তোমার মিথ্যা ধরা পড়ে, তাহলে আমি তোমাকে জেলে দিব। সাহেবের কথায় ভয় পেয়ে হরিদাস আমার দিকে তাকালো আর জিজ্ঞাসা করল, মহাশয়, কি জিজ্ঞেস করবেন আমাকে করুন, কিন্তু আমি আপনাকে যা আগে বলেছি তার মধ্যে কিন্তু একটাও মিথ্যে নেই। আমি গম্ভীরভাবে উত্তরে বললাম, সে কথা আমায় বললে কি হবে? সাহেব সমস্ত কথা জানতে পেরেছেন। যদি নিজের মঙ্গল চাও, তাহলে এখনই সত্যি কথা বলো, নয়তো পরে তোমাকে এই জন্য ভয়ানক অনুতাপ করতে হবে। হরিদাস কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি তখন তাকে খুব মিষ্টিভাবে বললাম, আগে তুমি আমাকে বলেছিলে যে তুমি খগেন্দ্রনাথকে চেনো না। একথা সম্পূর্ণ মিথ্যে।
তুমি নিশ্চয়ই খগেন্দ্রনাথকে চেনো আর তার অনেক কথা জানো। আমার কথা শেষ হতে না হতে হরিদাস বলে উঠল, আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি আপনার সামনে কোনো মিথ্যে বলিনি। শুনুন, ওই খগেন্দ্রনাথ নামে কোনো লোকের সঙ্গে আমার আলাপ ছিল না, এবং এখন আমি ওই নামে কাউকে চিনি না। হরিদাসের কথার অর্থ প্রথমে বুঝতে পারিনি, এখন তার কথার ভাব কিছুটা বুঝতে পারলাম। বললাম, বেশ কথা, খগেন্দ্র নামে কোনো বাবুকে তুমি চেনো না, কিন্তু যাকে আমরা খগেন্দ্রনাথ বলে জানি তার সঙ্গে কি তোমার আগে পরিচয় ছিল? আগে হ্যাঁ। তবে তার আসল নাম খগেন্দ্রনাথ নয়, তাই তো? তবে কি? হরিদাস কোনো উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, যদি তার আসল নাম খগেন্দ্র না হয় তবে তার নাম কি? হরিদাস এবার বেশ ভয় পেল। বলল, সে কথা তো আপনারা সবই জানেন, কেন এই গরিবের ভাত মারছেন বলুন? আমি একটু হেসে জিজ্ঞাসা করলাম, তবে কি তিনি রণেন্দ্রবাবু? আজ্ঞে হ্যাঁ। তাহলে বৃদ্ধকে? ওই তিনি যিনি সমুদ্রে ডুবে গেলেন, তিনি তাহলে কে? তিনি তো কোনো মানুষ বা তার তো কোনো প্রাণ নেই, ওই একটা পোশাক মাত্র। সে কি? সকল কথা পরিষ্কার করে বলো, তোমার হেঁয়ালি আমি কিছু বুঝতে পারছি না। রণেন্দ্রনাথ যখন পালিয়ে আসেন তখন একটি বৃদ্ধের ছদ্মবেশ সঙ্গে করে নিয়ে এসেছিলেন। ওই ছদ্মবেশ পরেই তিনি জাহাজে ওঠেন, কারণ তিনি এটা জানতেন যে জাহাজে হয় তার খোঁজ হতে পারে, তাই নিজের পোশাকে থাকলে তাকে ধরে ফেলাটা খুব সহজ হবে। এই ভয়েই তিনি ওই ছদ্মবেশটা পড়েছিলেন। তিনি দুটো কামরা ভাড়া নিয়েছিলেন, কারণ যদি কখনো তাকে তার ওই ছদ্মবেশ ছাড়তে হয় তাহলে তিনি প্রথম কামরায় চলে যাবেন, আর যখন ওই বৃদ্ধের পোশাক তিনি পরবেন তখন তিনি দ্বিতীয় ঘরে থাকবেন। আমাকে বৃদ্ধের চাকর বলেই পরিচিত করিয়েছিলেন। প্রথমত তো তিনি ওই বৃদ্ধের বেশেই জাহাজের সমস্ত লোকের ওপর একেবারে ভালো করে দেখে নিয়েছিলেন, আর এটা বুঝতে পেরেছিলেন যে তার পরিচিত বা তাকে দেখলে চিনতে পারবে এমন কোনো লোক সেই জাহাজে নেই। এটা জানার পর তিনি সেই সময় ওই বৃদ্ধের পোশাকটাকে ছেড়ে ফেলেন। তিনি আরো বুঝতে পেরেছিলেন যে আপনি না পুলিশের লোক, আর আপনি ওই রণেন্দ্রনাথের খোঁজে এসেছেন, তো তিনি আরো জেনেছিলেন যে তাকে চিনতে পারে এমন কোনো লোক আপনার সঙ্গে নেই। তিনি এইটা আরো বুঝতে পেরেছিলেন যে আপনি ওই বৃদ্ধকে ছদ্মবেশী রণেন্দ্রনাথ বলেই সন্দেহ করেছেন। সুতরাং যদি তাকে আপনি ধরে ফেলেন তাহলে তো সকল কথা বেরিয়ে পড়বে। এই ভয়ে তিনি ওই বৃদ্ধের ছদ্মবেশ একেবারে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন, আর এইটা বলেছিলেন যে বৃদ্ধ ডুবে মারা গেছে, কারণ এই উপায়ে তিনি আপনার চোখে ধুলো দিতে চেষ্টা করেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরে গেছিলেন যে এই কাজে আপনি একেবারে এটাই ঠিক করে নেবেন যে ওই রণেন্দ্র ছদ্মবেশে ছিল, আর পুলিশের হাতে যাতে না পড়তে হয় এই ভয়ে তিনি সমুদ্রে পড়ে গিয়ে তার নিজের জীবনটা নষ্ট করেছেন। আর এই অবস্থায় আপনি কিন্তু তাহলে আর ওই খগেন্দ্রনাথের ওপর কোনো সন্দেহ করবেন না। ব্যাস, জাহাজ বন্দরে পৌঁছলে তারপরে কোন রকমে আপনার চোখকে ফাঁকি দিয়ে উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। হরিদাসের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সাহেবও কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। আমি তখন বললাম, খগেন্দ্রনাথই রণেন্দ্রবাবু? ওকে গ্রেপ্তার করলেই আমার উদ্দেশ্য তাহলে সফল হবে। সাহেব সম্মত হলেন, বললেন, ওকে, আপাতত জাহাজে বন্দি করা যাক, পরে রেঙ্গুনে পৌঁছলে লোকাল পুলিশের হাতে দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। আমিও তাই করলাম। সাহেবও তার কয়েকজন কর্মচারী নিয়ে খগেন্দ্রনাথের কাছে গেলেন। দেখলাম তিনি একজন খালাসির সঙ্গে কি গল্প করছেন। আমাকে ক্যাপ্টেন ও আরো অনেক লোকের সঙ্গে তার কাছে যেতে দেখে
তিনি সমস্তই বুঝতে পারলেন, আর তখনই সমুদ্রে লাফ দিয়ে পড়ার চেষ্টা করলেন। আমি আগে থেকেই এটা অনুমান করেছিলাম। তখনই হাত ধরে ফেললাম আর তাকে বন্দি করে সমস্ত কথা প্রকাশ করলাম। তিনি সমস্তই স্বীকার করলেন। পরদিন বেলা 10টার সময় রেঙ্গুনে পৌঁছলাম আর রণেন্দ্রনাথকে স্থানীয় পুলিশের জিম্মায় রেখে পরের জাহাজেই কলকাতায় ফিরে এলাম। এর কিছুদিন পর রণেন্দ্রকেও কলকাতায় নিয়ে আসা হলো। কিছুদিনের মধ্যেই তার বিচার হয়ে গেল। বিচারে তার 7 বছরের কারাদণ্ড হলো। 80,000 টাকার মধ্যে 50,000 টাকা রণেন্দ্রের কাছে পাওয়া গিয়েছিল, যদিও বাকি টাকা আর পাওয়া যায়নি। আজ গল্প স্বল্পতে শুনলেন রায় বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প জাল চেক। প্রিয়নাথের ভূমিকায় সোমক, ওপরতলার সাহেব বা জাহাজের ক্যাপ্টেন অর্পণ, জোন্স সাহেব উজ্জ্বল, শ্যামলবাবু সুদীপ্ত, রণেন্দ্রনাথ এবং শ্যামলবাবুর চাকর অর্ণব, যমজ চাকরের ভূমিকায় অমরজিৎ এবং অরিজিৎ, সম্পাদনা রিয়া, আবহ অর্ণব, গল্পের সূত্রধর অপরূপা, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।